হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োনক। কেমন আছো সবাই? দেখো, অলরেডি আমরা কিন্তু বংশগতি বিভেদ, যেটা আমাদের খুব প্রত্যাশিত একটি অধ্যায় ছিল এবং প্রত্যেকের কিন্তু এটা কমেন্টও প্রত্যেকে বলেছিলে তোমরা যে ওই অধ্যায়ের উপরে স্যার অবশ্যই একটা কন্টেন্ট রেডি করে দিন, এমসিকিউ যেন সলভিং হয় ওই অধ্যায়ের উপরে। এবং তার সাথে সাথেই কিন্তু এটাও তোমাদের একটা প্রত্যাশার জায়গা ছিল যে বংশগতির আণবিক ভিত্তি, মিনস দ্য মলিকুলার বেসিক অফ ইনহেরিটেন্স, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এই অধ্যায়ের উপরেও কিন্তু প্রত্যেকের একটা প্রত্যাশা ছিল এবং তোমরা সবাই কিন্তু আমাকে জানাচ্ছিলে যে স্যার বংশগতির আণবিক ভিত্তি এই অধ্যায়ের উপরে কবে কন্টেন্ট আসবে। এই অধ্যায়ের উপরে অবশ্যই একটা এমসিকিউ সিরিজ কিন্তু চাই। আর অবশ্যই আমিও কিন্তু কথা দিয়েছিলাম যে হ্যাঁ, অবশ্যই কিন্তু আমিও এই অধ্যায়ের উপরে একটা কন্টেন্ট তোমাদেরকে শেয়ার করব এবং কিছু করার নেই, সময়ের অত্যন্ত অভাব ছিল, কারণ প্রত্যেকেই খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তোমরাও সাথে আমিও। তো এই কারণবশত কিন্তু অনেকটাই দেরি হয়েছে, তবে একদম পরীক্ষার দোরগোড়ায় আমরা প্রত্যেকে 22 তারিখ পরীক্ষা এবং তার আগেই একদম আপডেটেড, মোস্টলি আপডেটেড ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, মোস্টলি আপডেটেড কন্টেন্টকে শেয়ার করব এবং এটা কিন্তু তোমাদের জন্য অনেকটা ভালো হবে। তার কারণ তোমরা পরীক্ষা দিতে যাবে 22 তারিখ এবং তার আগে অনেকটা কিন্তু সহজে রিভিশন করতে পারবে তোমরা এই টপিকটাকে আমার এই ভিডিওটাকে দেখার মাধ্যমে। ঠিক আছে? তো আজকে আর দেরি করব না, আমরা আমাদের টপিকে ঢুকবো। আমাদের ফার্স্ট এমসিকিউ আমরা ক্লিয়ার করব আজকেই। চলো ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি বংশগতির আণবিক ভিত্তি থেকে। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড নয়। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড নয়, তাহলে নিশ্চয়ই এটি রাইবোনিউক্লিওটাইড। রাইবোনিউক্লিওটাইড অবস্থান করে কার ক্ষেত্রে? স্যার রাইবোনিউক্লিওটাইড অবস্থান করে কার ক্ষেত্রে? অবস্থান করে আরএনএর ক্ষেত্রে। ওকে, রাইবোনিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে দেখতে পাই আমরা রাইবোনিউক্লিওটাইড। আর এই রাইবোনিউক্লিওটাইড এর উদাহরণ হচ্ছে এখানে ইউএমপি, মিনস ইউরিডিন মনোফসফেট। স্যার কেন ইউরিডিন মনোফসফেট? কারণ এটা ইউরাসিল থেকে এসছে, আর ইউরাসিল কার ক্ষেত্রে থাকে? আরএনএর ক্ষেত্রে থাকে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, চারগাফের সূত্র অনুযায়ী প্রদত্তগুলির মধ্যে কোনটি সঠিক? আচ্ছা, চারগাফের সূত্র অনুযায়ী প্রদত্তগুলির মধ্যে কোনটি সঠিক তুমি আগে বলো। চারগাফের সূত্র কি? স্যার চারগাফের সূত্র হচ্ছে A+G = T+C। চারগাফের সূত্র হচ্ছে A+G = T+C। এর মানে কি? এর মানে হচ্ছে ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড, ডাবল স্ট্র্যান্ড, এই ডাবল স্ট্র্যান্ডের মধ্যে একটা স্ট্র্যান্ডে যতগুলো পিউরিন বেস থাকবে তার বিপরীত স্ট্র্যান্ডে ততগুলো পিরিমিডিন বেস থাকবে। অর্থাৎ এখানে পিউরিন মানে হচ্ছে অ্যাডিনিন গুয়ানিন এবং পিরিমিডিন মানে হচ্ছে থাইমিন এবং সাইটোসিন। অর্থাৎ আমরা জানি ওয়াটসন ক্রিকের যে জোড় ভবন নীতি বা বেস পেয়ারিং রুল, সেখানে আমরা দেখেছি যে অ্যাডিনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয় এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়। তো এখান থেকে প্রমাণিত হচ্ছে এটাই যে একটা স্ট্র্যান্ডে ডিএনএর একটা তন্ত্রীতে যতগুলো অ্যাডিনিন থাকবে তার বিপরীত তন্ত্রীতে কিন্তু ততগুলো থাইমিন থাকবে। ডিএনএর একটা তন্ত্রীতে যতগুলো গুয়ানিন থাকবে তার বিপরীত তন্ত্রীতে কিন্তু ততগুলো সাইটোসিন থাকবে। সো A+G = T+C, এটা বিজ্ঞানী চারগ্রাফ বলেছিলেন। বলছেন ডিএনএর একটা তন্ত্রীতে পিউরিন অর্থাৎ অ্যাডিনিন গুয়ানিন যতগুলি থাকবে, ডিএনএর অন্য তন্ত্রীতে কিন্তু থাইমিন এবং সাইটোসিনের পরিমাণ কিন্তু সেম টু সেম হবে। যেমন স্যার উদাহরণ দিন, সাপোজ আমি ধরে নিলাম যে কোনো একটি ডিএনএতে অ্যাডেনিনের পরিমাণ হচ্ছে 30%। তো অ্যাডেনিনের পরিমাণ যদি 30% হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে থাইমিনের পরিমাণে কিন্তু 30% হবে, কারণ একটা স্ট্র্যান্ডের অ্যাডেনিন কিন্তু বিপরীত স্ট্র্যান্ডের থাইমিনের সঙ্গে যোগসাধন হয়। তো একটা স্ট্র্যান্ডে অ্যাডেনিন যদি 30% হয় তাহলে অবশ্যই তার অপোজিট স্ট্র্যান্ডে কিন্তু অ্যাডেনিন কিন্তু যদি 30% হয় তার অপোজিট স্ট্র্যান্ডে কিন্তু বা বিপরীত তন্ত্রীটায়, ডিএনএ যেহেতু ডবল স্ট্র্যান্ডেড, বিপরীত তন্ত্রীতে কিন্তু থাইমিনটাও থাকবে 30%। তাহলে হয়ে গেল কত? 30 = 60 হয়ে গেল। তাহলে 100%-এর মধ্যে আর কত বাকি আছে? 40% বাকি আছে। তো নিঃসন্দেহে গুয়ানিন হচ্ছে 20% আর সাইটোসিন হচ্ছে কত? 20%। এই হচ্ছে ক্যালকুলেশন। ওকে, চলো তাহলে এখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে A+G = T+C। ওকে, সি এর দাগেরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার, চারগাফের সূত্র। নেক্সট কোশ্চেন বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। বাবু নিচের স্তম্ভ দুটি মেলাও। দেখো, একদিকে আরএনএর নাম দিয়েছে, আরেকদিকে তাদের কাজ দিয়েছে। আগে বলো এমআরএনএর কাজ কি? স্যার এমআরএনএর কাজ হচ্ছে কোডন বহন করা। মেসেঞ্জার আরএনএর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষের জন্য ডিএনএ থেকে যে বার্তা আসে সেই বার্তাকে বহন করা, যাকে আমরা কি বলি? কোডন বলি। তাহলে এখানে 2-এর দাগের পয়েন্টের সঙ্গে দেখো ম্যাচ করছে। প্রোটিন সংশ্লেষের জন্য ডিএনএ প্রদত্ত জেনেটিক বার্তা বা কোডনকে বহন করে। স্যার আরআরএনএর কাজ কি? রাইবোজোমাল আরএনএর কাজ কি? রাইবোজোমাল আরএনএর কাজ হচ্ছে রাইবোজোমকে সংশ্লেষ করা, রাইবোজোম তৈরি করা এবং টিআরএনএ এবং এমআরএনএর সঙ্গে রাইবোজোমকে সংবন্ধন করানো। তাহলে অ্যান্সার কি হবে এখানে? 3-এরটা হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ আরআরএনএ কিন্তু 3-এর সঙ্গে ম্যাচ করছে, রাইবোজোম গঠনে সাহায্য করে এবং প্রোটিন সংশ্লেষের সময় এমআরএনএ ও টিআরএনএকে রাইবোজোমের সঙ্গে যুক্ত করে। নেক্সট হচ্ছে টিআরএনএ। স্যার টিআরএনএ কী করে? টিআরএনএর কাজ হচ্ছে
অলরেডি T4 ট্রান্সফার, তো এটা কাকে ট্রান্সফার করে? অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। সাইটোপ্লাজমের যে অ্যামাইনো অ্যাসিড পুল থাকে বা অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার থাকে, সেখান থেকে অ্যামাইনো অ্যাসিডকে কার কাছে নিয়ে আসে? রাইবোজোমের কাছে নিয়ে আসে। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে একেরটা, দেখো বলে দিয়েছে অলরেডি প্রোটিন সংশ্লেষের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলোকে কার কাছে বয়ে নিয়ে আসে? রাইবোজোমের কাছে বয়ে নিয়ে আসে। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 2, 3, 1। 2, 3, 1 কোথায় আছে দেখো? 2, 3, 1 বিয়েরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার। ওকে, বিয়েরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। টিআরএনএতে অবস্থিত 3টি নিউক্লিওটাইড দিয়ে গঠিত অঞ্চলকে, যা এমআরএনএর সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, তাকে কি বলা হয়? বাবু টিআরএনএ স্ট্রাকচার কি আগে বলো? টিআরএনএকে দেখতে কেমন? স্যার টিআরএনএকে দেখতে অনেকটা এমনটা হয়, এমনটা হয়। এই গঠনটাকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী হলি আবিষ্কার করেছিলেন। তো হলি বলে যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন এই স্ট্রাকচারটার নাম দিয়েছিলেন ক্লোভার লিভ স্ট্রাকচার, ক্লোভার লিভ মডেল। এই মডেলের যে নিচের যে আমরা লুপটা দেখতে পাচ্ছি, এই লুপটাকে বলা হয় নোডক। কি বলা হয় একে? নোডক। নোডক কার বিপরীত শব্দ? কোডনের বিপরীত শব্দ। দেখো উল্টো দিক দিয়ে পড়লে কোডন হয়, তো এটাকে আমরা কি বলবো? নোডক বলবো। তাহলে কোডনের বিপরীত হচ্ছে নোডক। তো কোডন থাকে কোন আরএনএতে? স্যার কোডন অবস্থান করে মেসেঞ্জার আরএনএতে। ওকে, কোডন অবস্থান করে কোথায়? মেসেঞ্জার আরএনএতে। আর নোডক অবস্থান করে কোথায়? ট্রান্সফার আরএনএ বা টিআরএনএতে কিন্তু নোডক অবস্থান করে। আমাকে কি বলেছে এখানে প্রশ্ন? আমাকে বলেছে টিআরএনএতে অবস্থিত 3টি নিউক্লিওটাইড দিয়ে গঠিত যে অঞ্চল অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত হয়, তাকে আমরা কি বলি? নোডক। আরেক কথায় আমরা তাকে বলতে পারি অ্যান্টিকোডন সাইট। কি বলতে পারি তাকে আমরা? অ্যান্টিকোডন সাইট। তাহলে যেটাই নোডক তাকেই কিন্তু আরেক কথায় আমরা অ্যান্টিকোডন বলে থাকি। নেক্সট কোশ্চেন, চলো পরবর্তী প্রশ্ন। 5 দাগের কোশ্চেন কি বলছে দেখে নিব আমরা। ডিএনএ প্রতিলিপিকরণের পৃথকিত দুটি ডিএনএ শৃঙ্খলকে একতন্ত্রী গঠনের সময় স্থায়িত্ব প্রদান করে কোন প্রোটিন? মানে বলতে চাইছে ডিএনএর যখন রেপ্লিকেশন হয় তখন ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড, মানে দুটো তন্ত্রী, একটা 3' to 5' আর একটা 5' to 3', দুটো তন্ত্রী কিন্তু পরস্পর থেকে অলরেডি পৃথক থাকে। হেলিকেজ বলে একটা উৎসেচকের সহযোগিতায় এ এবং টি এর মধ্যে যে দুটি হাইড্রোজেন বন্ধন, জি এবং সি এর মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধন, এগুলো ভেঙে যায়, দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক থাকে। কিন্তু আমরা জানি যে হাইড্রোজেন বন্ধন ডিন্যাচুরেট হয় যত সহজে, তত ইজিলি কিন্তু রিন্যাচুরেট হয়ে যায়, মানে জুড়ে যায়। তো জুড়ে যাওয়ার হাত থেকে যদি রক্ষা করতে হয় তাহলে দুটো স্ট্র্যান্ডকে পৃথক রাখতে হবে, সবসময় পরস্পর থেকে পৃথক রাখতে হবে। পৃথক রাখার জন্য কিন্তু একটা বিশেষ প্রোটিন দরকার, আর সেই প্রোটিনের নাম হচ্ছে এসএসবি প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলা হয় একে। কি বলা হয় একে? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বলা হয়। তো এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের সাহায্যেই কিন্তু দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক থাকে বা সিঙ্গেল থাকে। তো অ্যান্সার কি হবে এখানে? এখানে অ্যান্সার হচ্ছে এসএসবি প্রোটিন। দিস ইজ কল্ড দ্য সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আশা করি বুঝতে পারা গেছে। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। প্রদত্তগুলির মধ্যে কোনটিকে কর্নবার্গের উৎসেচক বলা হয়? বাবু একজন বিজ্ঞানীর নাম হচ্ছে আর্টুর কর্নবার্গ। এই আর্টুর কর্নবার্গ যে উৎসেচককে আবিষ্কার করেছিলেন সেটি হলো ডিএনএ পলিমারেজ 1, যাকে সবথেকে স্মার্টেস্ট এনজাইম বলা হয় বা স্মার্ট উৎসেচক বলা হয়। তার কারণ কি এটি স্মার্ট? হোয়াই স্মার্ট? তার কারণ এটি সব ধরনের কাজ করতে পারে। প্রুফ রিডিং করতে পারে, যেটাকে এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি আমরা বলি, 3' to 5', 5' to 3' এক্সোনিউক্লিয়েজ, এবং সেই সঙ্গে এটি পলিমারাইজেশন করতে পারে, মানে শৃঙ্খলকে লম্বা করতে পারে, এক্সটেনশন করতে পারে। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। ওকে, একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার হচ্ছে ডি এরটা, মিনস ডিএনএ পলিমারেজ 1। তারপরে প্রদত্ত কোনটি ডিএনএ পলিমারেজ 1 এর কাজ? সো স্যার ডিএনএ পলিমারেজ 1 এর কাজকে আমরা একটু আগেই বললাম যে দুটি কাজ, একটা হচ্ছে পলিমারাইজেশন করা, অন্যটি হচ্ছে প্রুফ রিডিং করা। কি বললাম আমরা? একটি হচ্ছে পলিমারাইজেশন করা, মানে একটা স্ট্র্যান্ডকে কি করা, চেনটাকে এক্সটেনশন করা বা লম্বা করা, আর অন্যটি হচ্ছে পলিমারাইজেশন করা, প্রুফ রিডিং করা। প্রুফ রিড মানে কি? প্রুফ রিড কথার অর্থ হচ্ছে কোনো ভুল যদি থাকে, অর্থাৎ ডিএনএতে যদি কোনো নিউক্লিওটাইড ভুল বসে যায়, তাহলে সেই রং নিউক্লিওটাইডটাকে বা ভুল নিউক্লিওটাইডটাকে রাইট ওয়ান দিয়ে রিপ্লেসড করে দেওয়া হয়, মানে সঠিক নিউক্লিওটাইড দিয়ে রিপ্লেসড করানো হয়। সেটা কার কাজ? ডিএনএ পলিমারেজ 1 এর কাজ। তাহলে এখানে প্রপার অ্যান্সার কী হবে? এখানে প্রপার অ্যান্সার হচ্ছে ডিএনএর প্রুফ রিডিংয়ে সাহায্য করা। ওকে, ডিএনএ প্রুফ রিডিংয়ে সাহায্য করা এবং সেই সঙ্গে রেপ্লিকেশনের সময় আরএনএ প্রাইমারগুলোকে ধ্বংস করে নতুন ডিএনএ সংশ্লেষ করা, মানে পলিমারাইজেশন করা। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কি? অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এখানে এ এবং বি উভয়, একদম পাক্কা এ এবং বি উভয়, এটাই হচ্ছে কিন্তু একদম অ্যাকচুয়াল অ্যান্সার। অর্থাৎ ডিএনএ পলিমারেজ 1 দুটো কাজই করতে পারে, প্রুফ রিডিং করতে পারে, অর্থাৎ ভুল নিউক্লিওটাইড যদি রেপ্লিকেশনের সময় বসে যায় তাকে রিপ্লেস করিয়ে দেয়, তাকে পরিবর্তন করিয়ে দেয় সঠিক দ্বারা, মানে সঠিক নিউক্লিওটাইড দ্বারা। আর দ্বিতীয় কাজ হচ্ছে কি? আরএনএ প্রাইমার, যে সমস্ত আরএনএ প্রাইমারগুলোকে ব্যবহার করা হয়েছিল রেপ্লিকেশনের সময়, ওই আরএনএ প্রাইমারগুলোকে অপসারিত করে সেই জায়গায় নতুন ডিএনএকে সংশ্লেষ করতে সহযোগিতা করে। সো দিস ইজ দ্য অ্যান্সার, এ এবং বি উভয়।
নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা 8 দাগের কোশ্চেন, ডিএনএ রেপ্লিকেশনে হেলিকেজ উৎসেচকের কাজ কি? স্যার ডিএনএ রেপ্লিকেশনে হেলিকেজ উৎসেচকের কাজ কি হবে? হেলিকেজ মানে কি? যারা হেলিক্সকে আলাদা করে। তো ডিএনএর কতগুলো হেলিক্স আছে? দুটো হেলিক্স আছে, মানে দুটো তন্ত্রী আছে। দুটো তন্ত্রী পরস্পরের সঙ্গে যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধন দিয়ে। তো দুটো তন্ত্রীকে আলাদা করার জন্য যে উৎসেচক দরকার, দিস ইজ কল্ড ডিএনএ বি প্রোটিন, তাকে আমরা আরেক কথায় ডিএনএ হেলিকেজ বলে থাকি। আর এই হেলিকেজের তাহলে প্রধান কাজ কি হবে? হেলিকেজের প্রধান কাজ হলো রেপ্লিকেশনের সময় ডিএনএর দুটো তন্ত্রীকে পরস্পর থেকে পৃথক করা হাইড্রোজেন বন্ধনকে ভেঙে দেওয়ার মাধ্যমে। অর্থাৎ এ আর টির মধ্যে যে দুটো হাইড্রোজেন বন্ধন থাকে ওটাকে ভেঙে দেয়, জি আর সির মধ্যে যে তিনটে হাইড্রোজেন বন্ধন থাকে ওটাকেও কিন্তু ভেঙে দেয় কে? হেলিকেজ। তাহলে কি কাজ? কাজ হচ্ছে ডিএনএ অণুর তন্ত্রী দুটির মধ্যে মধ্যবর্তী হাইড্রোজেন বন্ধনকে ভেঙে দিয়ে ডিএনএ অণুর প্যাচকে খুলতে সহযোগিতা করা। তো সিএরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার হেলিকেজের জন্য। আশা করি ক্লিয়ার হয়েছে। এই স্লাইড বুঝতে পেরেছো এখানে যতগুলো কোশ্চেন আছে। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি পরের কোশ্চেনে, ঠিক আছে? 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি। চলো পরের কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলছে দেখব। ডিএনএ রেপ্লিকেশনের সময় কোন উৎসেচক টেমপ্লেট ডিএনএ তন্ত্রীর উপর নতুন ডিএনএ তন্ত্রীর সংশ্লেষে সহযোগিতা করে? বাবু হোয়াট ইজ টেমপ্লেট? টেমপ্লেট মানে হচ্ছে মাতৃ স্ট্যান্ড। আমরা জানি ডিএনএর কটি তন্ত্রী থাকে? দুটি তন্ত্রী থাকে। রেপ্লিকেশনের সময় কিন্তু দুটি তন্ত্রী মাতৃতন্ত্রী হিসেবে কাজ করে। এই দুটি মাতৃতন্ত্রীর মধ্যে একটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, যার ডাইরেকশন হচ্ছে 3' to 5', আর একটা স্ট্র্যান্ডকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড, যার ডাইরেকশন হচ্ছে 5' to 3'। তো দুটো স্ট্র্যান্ডেই কিন্তু নতুন ডিএনএর সিনথেসিস হয়। এবারে নতুন ডিএনএ যে সিনথেসিস হয়, একটাতে সরাসরিভাবে হয় আর একটাতে ওকাজাকি খণ্ডক তৈরি করার মাধ্যমে হয়, ঠিক আছে? তো এই কাজটা করে কোন উৎসেচক? এই ডিএনএ সংশ্লেষের কাজ করে যে বিশেষ উৎসেচক, দিস ইজ কল্ড ডিএনএ পল 3। একে আমরা কি বলি? স্যার একে আমরা বলে থাকি ডিএনএ পলিমারেজ 3। ওকে, তাহলে অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সার হচ্ছে এখানে ডিএনএ পল 3। ওকে, এর দাগেরটা একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 10 দাগের কোশ্চেন দেখো। বলছে ডিএনএ রেপ্লিকেশনে প্রাইমেজ উৎসেচকের ভূমিকা কি? বাবু হোয়াট ইজ প্রাইমেজ? প্রাইমেজ হচ্ছে বিশেষ একটি উৎসেচক, যে উৎসেচক আরএনএ প্রাইমার তৈরি করে। ডিএনএ রেপ্লিকেশনের সময় যে সহযোগিতা করে যে উৎসেচকটা, মিনস ডিএনএ পলিমারেজ 3, এই উৎসেচক কিন্তু বলছে যে আমি মুক্ত 3' OH গ্রুপ ছাড়া কাজ করতে পারবো না। তো মুক্ত 3' OH গ্রুপকে দিতে পারবে একমাত্র কিন্তু আরএনএ প্রাইমার। আর এই আরএনএ প্রাইমারকে তৈরি করা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের প্রথম কাজ, কারণ ডিএনএ রেপ্লিকেশন আরএনএ প্রাইমার ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর এই আরএনএ প্রাইমারকে তৈরি করে যে বিশেষ উৎসেচক, দিস ইজ কল্ড দ্য প্রাইমেজ। একে আমরা কি বলি? একে আমরা বলি প্রাইমেজ। তাহলে প্রাইমেজের কাজ কি? প্রাইমেজের কাজ হচ্ছে টেমপ্লেট ডিএনএর উপরে আরএনএ প্রাইমারকে তৈরি করা। ওকে, তো প্রাইমেজের কাজ কি? টেমপ্লেট ডিএনএর উপর, মানে মাতৃ ডিএনএ স্ট্র্যান্ডের উপরে আরএনএ প্রাইমারকে তৈরি করতে সহযোগিতা করা। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। 11 দাগের কোশ্চেন, প্রদত্ত কোনটি আরএনএ প্রাইমারের কাজ? স্যার আরএনএ প্রাইমারের কাজ কোনটি? আরএনএ প্রাইমারের কাজ হচ্ছে কি কাজ? ডিএনএ রেপ্লিকেশনের সময় যে ডিএনএ পলিমারেজ 3 কাজ করে, রেপ্লিকেশন করে, তাতে সহযোগিতা করে মুক্ত 3' OH গ্রুপ দেওয়ার মাধ্যমে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আরএনএ প্রাইমারের কাজ কি? স্যার আরএনএ প্রাইমারের কাজ হচ্ছে টেমপ্লেট ডিএনএর উপর, টেমপ্লেট ডিএনএর উপর পরিপূরক N2 বেস যুক্ত নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে নতুন ডিএনএ সংশ্লেষ করা। ওকে, টেমপ্লেট ডিএনএ মানে যেটাকে আমরা বলছি প্যারেন্টাল স্ট্র্যান্ড বা মাতৃ ডিএনএ, তো তার উপরে N2 বেস নিউক্লিওটাইড বেস নাইট্রোজেন বেসকে দেওয়ার মাধ্যমে নতুন ডিএনএ সংশ্লেষে সহযোগিতা করে কাকে? ডিএনএ পলিমারেজ 3কে। এটাই হচ্ছে কার কাজ? প্রাইমারের কাজ। নেক্সট কোশ্চেন যাচ্ছি, 12 দাগের কোশ্চেন। বলছে ডিএনএ রেপ্লিকেশনের সময় ল্যাগিং তন্ত্রীতে যে সকল ডিএনএ খণ্ডকগুলো বিচ্ছিন্নভাবে সংশ্লেষিত হয় তাদেরকে কি বলা হয়? স্যার তাদেরকে বলা হয় ওকাজাকি খণ্ডক। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা ওকাজাকি খণ্ডক বলি। এটাকে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী ওকাজাকি। এই ওকাজাকির আবিষ্কার অনুসারেই কিন্তু আমরা একে ওকাজাকি খণ্ডক বলি। এই ওকাজাকি খণ্ডক কিন্তু কোন স্ট্র্যান্ডে তৈরি হয়? ল্যাগিং স্ট্র্যান্ডে তৈরি হয়, যার ডাইরেকশন কত? টেমপ্লেট স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ডের ডাইরেকশন 5' to 3', যার জন্য উল্টো অভিমুখে সংশ্লেষ হওয়ার জন্য, উল্টো দিক দিয়ে সংশ্লেষ হওয়ার জন্যই কিন্তু এখানে বিচ্ছিন্নভাবে সংশ্লেষ হয়, অর্থাৎ ছোট ছোট ভাগে সংশ্লেষ হয়, যেগুলোকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ওকাজাকি। তাই একে ওকাজাকি খণ্ডক বলা হয়। 13 দাগের কোশ্চেনে যাচ্ছি আমরা। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার কোন দশায় রো প্রোটিনের ভূমিকা আছে? স্যার হোয়াট ইজ রো? রো হচ্ছে একটি টার্মিনেশন প্রোটিন, সমাপ্তি প্রোটিন। যে প্রোটিন ট্রান্সক্রিপশনের সমাপ্তি দশা মানে টার্মিনেশন স্টেজে সহযোগিতা করে যে বিশেষ প্রোটিন, দিস ইজ কল্ড দ্য রো প্রোটিন। সমাপ্তি দশায় সহযোগিতা করে, ট্রান্সক্রিপশনের সমাপ্তি দশায় সহযোগিতা করে যে বিশেষ প্রোটিন, দিস ইজ কল্ড দ্য রো প্রোটিন। নেক্সট কোশ্চেন বলছে ইউক্যারিওটিক জিনে উপস্থিত যে নিষ্ক্রিয় নন কোডিং অংশ,
এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না তাকে কি বলা হয়? আর যে কার্যকর অংশ পরস্পর জুড়ে ডিএনএর বার্তাকে এমআরএনএতে স্থানান্তরিত করে তাকে কি বলা হয়? বাবু দেখো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে আমরা ট্রান্সক্রিপশন বলি, কিন্তু এখানে আমাকে বুঝতে হবে যে ডিএনএ থেকে যে সরাসরি আরএনএ তৈরি হয় সেই আরএনএকে কিন্তু আমরা এমআরএনএ বলি না, তাকে আমরা এইচএনআরএনএ বলি, হেটারোনিউক্লিয়ার আরএনএ বলি। এই হেটারোনিউক্লিয়ার আরএনএ থেকে কিন্তু স্প্লাইসিং পদ্ধতির দ্বারা এমআরএনএ তৈরি হয়। স্যার হোয়াট ইজ স্প্লাইসিং? স্প্লাইস মানে বুঝতে পারছো, কেটে দেওয়া। তো ডিএনএ থেকে যে প্রথম আরএনএ তৈরি হয় সেটা কিন্তু প্রপারলি ম্যাচিওর আরএনএ নয়, তাকে আমরা এইচএনআরএনএ বলি, হেটারোনিউক্লিয়ার আরএনএ বলি। এই হেটারোনিউক্লিয়ার আরএনএতে দুটি অংশ দেখতে পাওয়া যায়, একটাকে বলে ইন্ট্রন, অন্যটিকে বলা হয় এক্সন। ইন্ট্রন হচ্ছে নন কোডিং সিকোয়েন্স, নন কোডিং মানে যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে না, আর এক্সন হচ্ছে কোডিং সিকোয়েন্স মানে যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে। তো দুটো সিকোয়েন্সকে নিয়েই তৈরি হয় এইচএনআরএনএ। বাট এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, যেখানে কিন্তু কেবলমাত্র কি থাকবে, যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে সেই মেসেজগুলো থাকবে। অর্থাৎ এমআরএনএতে কিন্তু কোনোভাবে কোনো ইন্ট্রন থাকার কথা নয়। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, এক্সন ইন্ট্রনের মধ্যে ইন্ট্রনকে কেটে বিদায় দিতে হবে, তবেই কিন্তু আমরা শুধু এক্সনগুলো দিয়ে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ তৈরি করতে পারবো। তাহলে এখানে কি কাজ? স্যার এখানে আমরা যেটা বললাম নন কোডিং অর্থাৎ যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে না তাদেরকে আমরা কি বলি, ইন্ট্রন বলি। আর কোডিং মানে যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে তাদেরকে আমরা কি বলি, এক্সন বলি। তো যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে তাদেরকে আমরা কি বলি, এক্সন বলি। আর যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে না তাদেরকে আমরা কি বলি, ইন্ট্রন বলি। ওকে, তো যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে তাদেরকে আমরা কি বলি, এক্সন বলি। আর যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে না তাদেরকে আমরা কি বলি, ইন্ট্রন বলি। ক্লিয়ার হয়েছে আশা করি কনসেপ্ট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, চলো পরের প্রশ্ন। নেক্সট রাইট, আশা করি বুঝতে পেরেছো আগেরটা। 15 দাগের কোশ্চেন, প্রদত্ত কোনগুলি ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য? স্যার এটি সর্বদা 3' to 5' অভিমুখে হয়, কোনোদিনও নয়। ট্রান্সক্রিপশন মনে রাখবে, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন এবং ট্রান্সলেশন এই ঘটনাগুলো কিন্তু সবই 5' to 3' ডাইরেকশানে হয়, কোনোগুলোই কিন্তু 3' to 5' হয় না। টেমপ্লেটটা 3' to 5' থাকে, কিন্তু হয় কত ডাইরেকশানে, নতুন স্ট্যান্ডটা 5' to 3' ডাইরেকশানে। এই জন্য একের দাগের অপশান কিন্তু একদম রং, ভুল। দ্বিতীয় অপশান বলছে ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্যে কোনো প্রাইমারের প্রয়োজন হয় না। হ্যাঁ অবশ্যই, রেপ্লিকেশনে প্রাইমার লাগে, বাট ট্রান্সক্রিপশনে কিন্তু কোনো প্রাইমার লাগে না, এটা ঠিক। তৃতীয় দাগ বলছে এই প্রক্রিয়ায় প্রধান উৎসেচক আরএনএ পলিমারেজ যা আরএনএ সংশ্লেষে সহযোগিতা করে। এটা একদম সঠিক, অবশ্যই ডিএনএ রেপ্লিকেশনে ডিএনএ পলিমারেজ সহযোগিতা করে। তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি হয় না, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। তো অবশ্যই সেখানে আরএনএ তৈরি হচ্ছে মানে আরএনএ পলিমারেজ তো কাজ করবেই। তো 3 দাগের অপশান রাইট। 4 দাগের অপশান বলছে সংশ্লেষিত এমআরএনএর নাইট্রোজেন বেসের সজ্জাক্রম নন কোডিং তন্ত্রীর অনুরূপ। কোনোদিনও নয়। কেন নয়? কারণ আরএনএ হচ্ছে একতন্ত্রী। তো ডিএনএর দুটো স্ট্র্যান্ডের মধ্যে কটা স্ট্র্যান্ডকে ব্যবহার করে টেমপ্লেট হিসেবে, একটা স্ট্র্যান্ডকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে। এবং সেই টেমপ্লেট স্ট্র্যান্ডটা কোন স্ট্র্যান্ড, যে স্ট্র্যান্ডটা 3' to 5' যাচ্ছে। তো যার বিপরীতে কি তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। তাহলে নন কোডিংয়ের বিপরীতে তৈরি হবে, নন কোডিংয়ের অনুরূপ তো হবে না। তাহলে কার অনুরূপ হবে, 5' to 3' যে ডিএনএ স্ট্র্যান্ডটা যাচ্ছে উপরে তারই অনুরূপ হবে, মানে কোডিং স্ট্র্যান্ডের অনুরূপ হবে। তাহলে ট্রান্সক্রিপশন চলাকালীন এমআরএনএ যে তৈরি হয় সেটি কিন্তু নন কোডিংয়ের অনুরূপ হয় না, ডিএনএর কোডিং স্ট্র্যান্ডের অনুরূপ হয়। সেই কোডিং স্ট্র্যান্ডের ডাইরেকশন কত, 5' to 3'। তাহলে অ্যান্সার কী হবে এখানে? অবশ্যই কিন্তু এখানে ভুল হচ্ছে কোনটা, 4 দাগেরটা ভুল, 1 দাগেরটা ভুল। তাহলে ঠিক কোনটা, 2, 3 ঠিক। চলো 2, 3 সঠিক, কোথায় আছে দেখে নাও, 2, 3 সঠিক, 1, 4 ভুল। একদম এর দাগেরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। 2 এবং 3 সঠিক, 1 এবং 4 হচ্ছে একদম রং অ্যান্সার। ঠিক আছে, 16 দাগের কোশ্চেনে যাচ্ছি। প্রোক্যারিওটিক কোষে ডিএনএর টেমপ্লেট তন্ত্রীর উপর অবস্থিত প্রোমোটার অঞ্চলে আপস্ট্রিমে 10 বেস পেয়ার্স 10 বেস পেয়ার অংশে 5' টাটা এটি 3' সজ্জাযুক্ত অঞ্চলকে কি বলে? খুব জটিল এবং বিতকুটে প্রশ্ন দিয়েছে। দেখো আমি সোজা করে দিচ্ছি। দেখো মেসেঞ্জার আরএনএর কথা যদি আমরা বলি, মেসেঞ্জার আরএনএ নয় ডিএনএর যদি কথা বলি আমরা, তো ডিএনএর ট্রান্সক্রিপশনে যেটা আপস্ট্রিম মানে +1 থেকে পূর্বে বা আগে যে বিশেষ সিকোয়েন্স থাকে তাকে আমরা প্রোমোটার সিকোয়েন্স বলি। এই প্রোমোটার সিকোয়েন্সে দুটো অঞ্চল আছে, একটাকে বলা হয় -10, একটাকে বলা হয় -35। এই -10 সিকোয়েন্স যেটা, এই -10 সিকোয়েন্সকে আমরা কি বলি, 5' টাটা এটি 3'। কি বলা হয় তাকে, 5' টাটা এটি 3'। এই -10 বক্সকে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ডেভিড প্রিবনাউ, এই জন্য একে প্রিবনাউ বক্স বলা হয়। কি বলা হয় একে? স্যার দিস ইজ কল্ড দ্য প্রিবনাউ বক্স ডিউ টু দ্য ডিসকভারি অফ দ্য ডেভিড প্রিবনাউ। যেহেতু বিজ্ঞানী ডেভিড প্রিবনাউ আবিষ্কার করেছিলেন যার জন্য একে আমরা কি বলি, প্রিবনাউ বক্স বলে থাকি।
পরবর্তী কোশ্চেনে যাচ্ছি 17 দাগের কোশ্চেন। চলো 17 দাগের কোশ্চেনে যাচ্ছি। বলছে কি মেসেঞ্জার আরএনএতে অবস্থিত 3টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত যে ট্রিপলেট সংগঠন একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষের সংকেতকে বহন করে তাদেরকে আমরা কি বলে থাকি? বাবু মেসেঞ্জার আরএনএর উপরে মেসেজ থাকবে, এটা তো স্বাভাবিক। তো মেসেঞ্জার আরএনএর উপরে যে মেসেজ থাকে সেই মেসেজগুলো 3টে নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়, আর সেই বিশেষ গঠনকে আমরা কোডন বলি। কি বলি তাকে? আমরা কোডন বলি। ওকে, জেনেটিক কোড বা যাকে আরেক কথা আমরা কি বলতে পারি? কোডন বলতে পারি। তো মেসেঞ্জার আরএনএর উপরে যে মেসেজ থাকে সেই মেসেজটা 3টে নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়, আর সেই বিশেষ গঠনকে আমরা কি বলে থাকি? কোডন বলে থাকি। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি 18 দাগে। প্রদত্ত কোনগুলি জেনেটিক কোডের বৈশিষ্ট্য? স্যার জেনেটিক কোডের বৈশিষ্ট্য কি কি দেখে নিচ্ছে এখানে। প্রথমত জেনেটিক কোড ট্রিপলেট, অবশ্যই ট্রিপলেট মানে কটা নিউক্লিওটাইড দিয়ে তৈরি? 3টে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, AUG। স্যার AUG এটা হচ্ছে একটা বিশেষ কোডন যেটা কিন্তু আমাদের একদম প্রথমেই অবস্থান করে। মেসেঞ্জার আরএনএর ফার্স্ট কোডন হচ্ছে কিন্তু এটা, এবং এই কোডন যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে সেটি হচ্ছে মিথিওনিন নামে একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে। তো ট্রিপলেট হয়, তো প্রথমটা অবশ্যই ঠিক। পরবর্তী পয়েন্ট বলছে দেখো জেনেটিক কোড সর্বদা সার্বজনীন। আচ্ছা দেখো সার্বজনীন মানে কি? সার্বজনীন মানে সবার জন্য একই, তাই না? তো পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটা জীবের কিন্তু কোডন সেম টু সেম, মানে কোডন একই ধরনের হয়। এবারে তোমার মধ্যে কোশ্চেন আসবে তাহলে স্যার ওই জীবটা আলাদা রকম দেখতে, আমি আলাদা রকম দেখতে কেন? কারণ প্রত্যেকটা কোডনের সিকোয়েন্সটা আলাদা হয়ে যাচ্ছে, মানে অবস্থান আলাদা হয়ে যাচ্ছে। অর্থাৎ কোডনগুলো একই ধরনের হতেই পারে, বাট কোডনের যে পজিশন বা কোডনের যে সিকোয়েন্স, অবস্থানগুলো ভিন্ন ভিন্ন হওয়ার জন্য কিন্তু আমার এবং আরেকটা জীবের মধ্যে তারতম্য চলে আসছে বা পৃথক চলে আসছে, মানে একটা পৃথকিত জায়গা চলে আসছে। আর সার্বজনীনের কনসেপ্ট তো বুঝতেই পারছো, যেমন আমাদের তো সামনেই শারদীয়া উৎসব আছে, তো মা দুর্গা কিন্তু সবার জন্য, এই জন্য সার্বজনীন। মানে সার্বজনীন মানে প্রত্যেকের জন্য মা, তো মা সবার জন্য, তো এই জন্যই কিন্তু সার্বজনীন ওয়ার্ডটা এখানে ব্যবহার করা হয়েছে, এই শব্দটা এখানে আমরা ব্যবহার করেছি। চলো তাহলে এটাও কিন্তু সঠিক। তো জেনেটিক কোড ট্রিপলেট এটাও সঠিক, সার্বজনীন এটাও সঠিক। কোডনগুলি অবক্ষয়ধর্মী হয় বা ডিজেনারেটিভ প্রকৃতির হয়। এর মানে কি? এর মানে হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকে, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকে। দিস ইজ কল্ড ডিজেনারেটিভ ক্যারেক্টার। কারণ কি? কারণ অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20 ধরনের, আর কোডন হচ্ছে কত ধরনের? সেন্স কোডন যাকে আমরা বলি, সেন্স কোডন হচ্ছে 61 ধরনের। তো মিনিমাম 20 × 3 = 60, এভারেজ তো 3টে করে পড়েই যাচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য। তাই এখান থেকে আমরা এটা প্রুভ করতে পারি যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকে। তো অর্থাৎ আমরা বলতে পারি যে কোডনগুলি সর্বদা কেমন প্রকৃতির হয়? ডিজেনারেটিভ প্রকৃতির হয়। তাহলে এখানে অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে? এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে উপরন্ত সবকটি, মানে সবগুলিই রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 19 দাগের কোশ্চেনে যাচ্ছি। প্রোক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষের সূচনা কোডন কোনটি? বাবু প্রোক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষের সূচনা কোডন হচ্ছে AUG। ওকে, প্রোক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষের সূচনা কোডন হচ্ছে AUG। ওকে, এটি কোন অ্যামাইনো অ্যাসিডকে মানে সংশ্লেষ করে? আগে বলে দিয়েছি, AUG এই কোডনটি মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে সংশ্লেষ করে। ওকে, চলো আশা করি বুঝতে পেরেছো এখানে 19 দাগের কোশ্চেন অবধি। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ল্যাক ওপেরনের 26 দাগের কোশ্চেন। ল্যাক ওপেরনের ড্যাশ জিন প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে। ড্যাশ জিন সাংগঠনিক জিনের কাজ বা বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করে। ড্যাশ জিন ইন্ডিউসারের অনুপস্থিতিতে অপারেটরের অঞ্চলে আবদ্ধ হয়ে সাংগঠনিক জিনের বহিঃপ্রকাশে বাধা দেয়। বাবু ওপেরনে আমরা মোট দুটো স্ট্রিম পাই, একটা হচ্ছে রেগুলেটরি পোর্শন, একটা হচ্ছে গঠনগত পোর্শন। তো ওপেরনের দুটি অংশ, একটা হচ্ছে নিয়ন্ত্রক, একটা হচ্ছে সাংগঠনিক অংশ। নিয়ন্ত্রক অংশে আমরা 3 জনকে দেখতে পাবো, রিপ্রেসর, প্রমোটার, অপারেটর। আর সাংগঠনিক অংশে আমরা যদি ল্যাক ওপেরন হয় তাহলে 3টে জিন দেখতে পাবো, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ। এবারে প্রশ্ন হচ্ছে আমার যে স্যার রিপ্রেসরের কাজ কি, ইন্ডিউসারের কাজ কি, অপারেটরের কাজ কি? রিপ্রেসরের কাজ হলো অপারেটরের গায়ে এসে বসে থাকা এবং ওপেরনকে সুইচ অফ করা, মানে ওপেরনকে অফ করে দেওয়া। ইন্ডিউসারের কাজ হলো রিপ্রেসরকে অপারেটর থেকে সরিয়ে দেওয়া এবং ওপেরনকে সুইচ অন করা। ঠিক আছে, আর সাংগঠনিক জিনের কাজ কি? নতুন mRNA তৈরি করা। এবারে তুমি এখানে দেখে নাও ল্যাক ওপেরনের ড্যাশ জিন প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে, তাহলে অবশ্যই কী হবে অ্যান্সার? অবশ্যই হবে অ্যান্সার কি? সাংগঠনিক জিন। কী হবে অ্যান্সার? সাংগঠনিক জিন। ড্যাশ জিন সাংগঠনিক জিনের কাজ বা বহিঃপ্রকাশকে নিয়ন্ত্রণ করে। কোন জিন? অপারেটর। কোন জিন নিয়ন্ত্রণ করে? অপারেটর। নেক্সট কোশ্চেন, নেক্সট পয়েন্ট বলছে ড্যাশ জিন ইন্ডিউসারের অনুপস্থিতিতে অপারেটর অঞ্চলে আবদ্ধ হয়। ইন্ডিউসারের অনুপস্থিতিতে অপারেটর অঞ্চলে আবদ্ধ হয়, তাকে আমরা কি বলি? ড্যাশ জিন। সেটা হচ্ছে কোন জিন? সেটা হচ্ছে রিপ্রেসর। রিপ্রেসর। ওকে, তাহলে অ্যান্সার কি হবে?
অ্যান্সার হচ্ছে 1 হচ্ছে সাংগঠনিক জিন, 2 হলো অপারেটর এবং 3 হচ্ছে রিপ্রেসর। দেখে নাও এখানে কোনটি আছে, এর দাগেরটা দেখো একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার, সাংগঠনিক জিন, অপারেটর এবং রিপ্রেসর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, হিউম্যান জিনোম প্রজেক্ট সম্পর্কিত কোন কোন বক্তব্যগুলি সঠিক? দেখো প্রথম পয়েন্ট বলছে মানব জিনোম গঠনকারী সকল ক্রোমোজোমে উপস্থিত ডিএনএতে বর্তমান জিনের সংখ্যা, অবস্থান, সজ্জা এবং কাজের তালিকা প্রস্তুতির জন্য গৃহীত আন্তর্জাতিক প্রকল্প। একদমই সঠিক। দ্বিতীয় পয়েন্ট বলছে বহু বংশগত রোগ নির্ণয় করা সহজ হয়ে পড়েছে। একদম, কারণ হিউম্যান জিনোম প্রজেক্ট করলে কার জিন কি কন্ডিশনে রয়েছে তো সেটা আমরা জানতে পারি। তো জিন কি করে, বংশগত বৈশিষ্ট্যকে ধারণ করে, তো কোনো বংশগত রোগ যদি হয় কারুর সেটা তো জিনেই হবে, তো সেটা আমরা সহজে জানতে পেরে যাব। পরবর্তী পয়েন্ট বলছে কোনো ব্যক্তির জিনগত তথ্যের নিরাময়যোগ্য নয় এমন কোনো জিনের উপস্থিতি প্রমাণিত হলে স্বাস্থ্য বিমা বা জীবন বিমা পেতে কিন্তু অসুবিধা হতে পারে। একদমই তাই, মেডিকেল ইন্স্যুরেন্স পেতে, এলআইসি পেতে এগুলো কিন্তু অনেকটা প্রবলেম হয়। স্বাস্থ্য বিমা বা মেডিকেল ইন্স্যুরেন্স পাওয়ার জন্য কিন্তু অনেকটা অসুবিধা হয়। তার কারণ কি, তার জেনেটিক প্রবলেম রয়েছে। জেনেটিক প্রবলেম যদি কারুর থাকে এবং সেটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু ইন্স্যুরেন্স পাওয়াটা অনেকটা প্রেসারের হয়ে যায়, মানে ইন্স্যুরেন্স পাবে না সে। ঠিক আছে, এটা সঠিক, এটা সঠিক। আচ্ছা, 4 নম্বর অপশান বলছে জৈব অস্ত্র প্রস্তুত করা সম্ভব হয়। একদমই তাই, কারণ হিউম্যান জিনোম প্রজেক্ট করে নেওয়ার ফলে আমরা জিন সম্বন্ধে জানতে পেরে যাচ্ছি, তো মানুষের কোন জিন কোন কন্ডিশনে আছে সেটাও আমরা জানতে পারছি, যার জন্য কিন্তু জৈব অস্ত্র তৈরি করা যায়। জৈব অস্ত্র মানে বায়োওয়্যার। ঠিক আছে, বায়োওয়্যার। বায়োওয়্যার মানে কি, যে সাপোজ তুমি ধরো যে কোনো একটা কান্ট্রি, সেই কান্ট্রিতে কেউ চাইছে যে আমি বোম ফেলবো বা পারমাণবিক বিস্ফোরণ করবো ইত্যাদি ইত্যাদি, এত কিছু করার দরকার নেই। খুব আক্রমণাত্মক কিছু ভাইরাসকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে আক্রমণ করতে থাকবে এবং সেটা কিন্তু একটা জাস্ট ওয়াইড স্প্রেড করে জীবের মৃত্যুর জন্য একটা বিরাট বড় কারণ হবে। মানে প্রচুর পরিমাণে ওই দেশের কিন্তু মানুষ মারা যেতে পারে। কিভাবে? বায়োওয়্যারের দ্বারা, জৈব অস্ত্রের দ্বারা। তো হিউম্যান জিনোম প্রজেক্ট করার মাধ্যমে কিন্তু আমরা জেনেটিক্সটা জেনে নিচ্ছি মানুষের, আর যার ফলে কিন্তু বায়োওয়্যার করা, জৈব অস্ত্র তৈরি করা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো জৈব অস্ত্রের কনসেপ্টটা বুঝতে পারলে, বায়োওয়্যার, পরমাণু বিস্ফোরণ করতেও হবে না, বড় বোমাবাজি করতেও হবে না, বন্দুক বা বিভিন্ন ধরনের গোলাগুলি ইত্যাদি এগুলো ব্যবহার করতে হবে না। বায়োওয়্যার হচ্ছে সবথেকে কিন্তু কম মূল্যে সবথেকে বেশি পরিমাণে মানুষকে ধ্বংস করা যেতে পারে। এবং সেটা কিভাবে, কোনো কান্ট্রির যদি সীমানায় যদি বা কোনো কান্ট্রিতে যদি প্রচুর পরিমাণে মানে মানুষকে আক্রমণ করতে হয় তাহলে কিন্তু কিঞ্চিত কিছু মানুষকে কিছু ভাইরাল পার্টিকেল বা কোনো প্যাথোজেন, জীবাণু দ্বারা সংক্রমণ করিয়ে দিতে হবে। এক মানুষ থেকে আরেক মানুষের দেহে সহজে সংক্রামিত হবে এবং তার ফলে কিন্তু ডেথ রেটটা অনেকটা বেড়ে যাবে, মানে মৃত্যুর হার অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ এখানে গোলাবর্ষণ করতে হলো না, পারমাণবিক বিস্ফোরণও করতে হলো না, কিন্তু আমরা অনেক মানুষকে সহজে হত্যা করতে পারলাম। সেভাবেই কিন্তু বায়োওয়্যার করা হয় এবং সেই বায়োওয়্যারের জন্য যেটা প্রয়োজনীয় জৈব অস্ত্র, যার জন্য কিন্তু এই হিউম্যান জিনোম প্রজেক্ট অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে অ্যান্সার কী হবে এখানে? অ্যান্সার হচ্ছে এখানে কী হবে অ্যান্সার? 1 2 3 4। ওকে, দেখো 1 2 3 4 এইটা কিন্তু সঠিক। ঠিক আছে, কারণ কি 5 নম্বর পয়েন্টে বলেছে দেখো HGB থেকে জিনের বিবর্তন সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় না। এই যে না বলে দিয়েছে, HGB থেকেই হিউম্যান জিনোম প্রজেক্ট থেকে কিন্তু জীবের বিবর্তন সম্বন্ধে জানতে পারা যায়, পাওয়া যায় না নয়, পাওয়া যায়। ওকে, চলো নেক্সট 28 দাগের কোশ্চেন কি বলছে, প্রদত্ত কোনটি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের সঠিক তাৎপর্য তা নির্বাচন করো। আচ্ছা, প্রথম তাৎপর্য কি বলেছে? অপরাধী শনাক্তকরণ। অবশ্যই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করে আমরা অপরাধীকে শনাক্তকরণ করতে পারি। ফিঙ্গারপ্রিন্টিং করছি, অপরাধীকে শনাক্তকরণ করা যায়, এই জন্য ফরেন্সিকে কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে ব্যবহার করা হয়। পরবর্তী অপশান বলছে পিতৃত্ব বা মাতৃত্ব নির্ণয়, একদম প্যাটার্নিটি টেস্ট করা যায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করার মাধ্যমে। তৃতীয়ত বলছে বংশগত রোগকে নির্ধারণ করা। অবশ্যই বংশগত রোগকেও আমরা নির্ধারণ করতে পারি অলরেডি ফিঙ্গারপ্রিন্টিং করার মাধ্যমে। এই জন্য কিন্তু অ্যান্সার কিন্তু এখানে দেখো সবকটি রাইট অ্যান্সার, ডি এর দাগেরটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 29 দাগের কোশ্চেন, VNTR এর পুরো নাম কি? স্যার VNTR মানে ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। কোথায় অবস্থান করে? ক্রোমোজোমের যে প্রান্তীয় অংশ, মানে যাকে আমরা কি বলি টেলোমিয়ার বলি, ওই টেলোমিয়ার অংশে অবস্থান করে। তো VNTR এর পুরো নাম কি? ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ওকে, এর দাগেরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। নেক্সট কোশ্চেন 30 দাগের কোশ্চেন, সারদান ব্লটিং পদ্ধতিতে কোনটিকে জেল ইলেকট্রোফোরেসিস দ্বারা পৃথক করা যায়? বাবু ব্লটিং কী জিনিস? ব্লটিং হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করি, মানে পরিমাণগত বিশ্লেষণ করি। কার? ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের। ডিএনএর পরিমাণগত বিশ্লেষণ করা হয় যে ব্লটিংয়ের দ্বারা, সেটি হচ্ছে সারদান ব্লটিং। আরএনএর পরিমাণগত বিশ্লেষণ করা হয় নর্দার্ন ব্লটিংয়ের দ্বারা, আর প্রোটিনের পরিমাণগত বিশ্লেষণ করা হয় ওয়েস্টার্ন ব্লটিংয়ের দ্বারা। তো সারদান ব্লটিংয়ের দ্বারা তাহলে আমরা এখানে কী করব?
কার পৃথকীকরণ করব? অবশ্যই কি হবে? ডিএনএ। কি হবে অ্যান্সার? ডিএনএ। ওকে, তো আমরা ডিএনএ পৃথকীকরণ করব কার দ্বারা? সাউদার্ন ব্লটিং। আরএনএর পৃথকীকরণ করব নর্দার্ন ব্লটিং, আর প্রোটিনের পৃথকীকরণ করব আমরা ওয়েস্টার্ন ব্লটিংয়ের দ্বারা। নেক্সট কোশ্চেন, 31 দেখের কোশ্চেন, গ্রিফিথের রূপান্তর ভবন পরীক্ষার জন্য কোন ব্যাকটেরিয়া ব্যবহার করেছিলেন? স্যার গ্রিফিথ তার রূপান্তর ভবন পরীক্ষার জন্য ট্রান্সফরমেশনের রিয়াকশনের জন্য ডিপ্লোকক্কাস নিউমোনিয়া বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়াকে ব্যবহার করেছিলেন। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এখানে সি এরটা, মিনস স্ট্রেপ্টোকক্কাস বা ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। ওকে, এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করেছিলেন, এর দুটো স্ট্রেইনকে ব্যবহার করেছিলেন। স্ট্রেইন মানে প্রজাতি, একটা ছিল R2 যাকে বলা হয় নন ভিরুলেন্ট স্ট্রেইন, আর একটা হচ্ছে S3 যাকে বলা হয় ভিরুল্যান্ট বা ভয়ঙ্কর প্রজাতি বা ভয়ঙ্কর স্ট্রেন। ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আশা করি বুঝতে পেরেছো এখানে সমস্ত কোশ্চেনগুলো। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি, চলো এটাই হচ্ছে। ওকে চলো 32 দাগের কোশ্চেন, একটি ডিএনএ তন্ত্রীতে নিউক্লিওটাইডগুলি পরস্পর যে বন্ধনের দ্বারা যুক্ত থাকে তাকে কি বলা হয়? বাবু মাথায় রাখবে, এখানে কিন্তু গুলিয়ে যায়। যদি বলে তোমাকে যে ডিএনএতে নিউক্লিওটাইডগুলি পরস্পরের সঙ্গে কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাহলে তুমি অবশ্যই বলবে ফসফোডাইএস্টার বন্ধন। যদি বলে ডিএনএতে নাইট্রোজেন বেসগুলি কোন বন্ধনের দ্বারা যুক্ত থাকে, তাহলে তুমি অবশ্যই বলবে হাইড্রোজেন বন্ধন। তাহলে ডিএনএতে নিউক্লিওটাইডগুলো যুক্ত থাকে কোন বন্ধনের দ্বারা? ফসফোডাইএস্টার বন্ধনের দ্বারা। আর নাইট্রোজেন বেসগুলি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে কোন বন্ধনের দ্বারা? হাইড্রোজেন বন্ধনের দ্বারা। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আমাকে বলেছে নিউক্লিওটাইডগুলি কোন বন্ধনের দ্বারা যুক্ত থাকে, অ্যান্সার হচ্ছে ভুলে বলেছি, সরি অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। ওকে, ফসফোডাইএস্টার বন্ধন। নেক্সট কোশ্চেন, এক অণু পেন্টোজ শর্করা প্লাস একটি নাইট্রোজেন বেস, সেটা পিউরিন হোক বা পিরিমিডিন হোক, ইকুয়ালস টু কি হবে? স্যার ইকুয়ালস টু হচ্ছে নিউক্লিওসাইট। কি হবে অ্যান্সার? নিউক্লিওসাইট। কেন? কারণ এক অণু পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস ইকুয়ালস টু নিউক্লিওসাইট, আর তার সঙ্গে যদি ফসফরিক অ্যাসিড যোগ করি মানে নিউক্লিওসাইট প্লাস H3PO4 ফসফরিক অ্যাসিড, তবেই কি হবে? নিউক্লিওটাইড হবে। কি হবে? নিউক্লিওটাইড। ওকে, বুঝতে পারা গেছে আশা করি। তাহলে অ্যান্সার কি? এখানে সি এর জায়গাটা হচ্ছে রাইট অ্যান্সার, মিনস নিউক্লিওসাইটস। নেক্সট 34 দাগের কোশ্চেন, ডিঅক্সিরাইবোজ শর্করার ডিঅক্সিরাইবোজ শর্করা অণুতে কোন কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত থাকে না? স্যার দেখুন ডিঅক্সি বলে দিয়েছে, ডিঅক্সি মানে অক্সিজেন থাকবে না। আর এই শর্করা আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? ডিএনএর ক্ষেত্রে না আরএনএর ক্ষেত্রে? ডিএনএর ক্ষেত্রে। আরএনএর ক্ষেত্রে আমরা রাইবোজ শর্করা দেখতে পাই, ডিএনএর ক্ষেত্রে আমরা ডিঅক্সিরাইবোজ শর্করা দেখতে পাই। তো এই ডিঅক্সিরাইবোজ শর্করার কিন্তু 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না। তাহলে কত নম্বর কার্বনে অক্সিজেন থাকে না? C2। ওকে, 2 নম্বর কার্বনে কিন্তু আমরা কি দেখতে পাবো না? 2 নম্বর কার্বনে আমরা অক্সিজেনকে দেখতে পাবো না। চলো 35 দাগের কোশ্চেন কি বলছে, কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? কোশ্চেন কি বলছে? কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? স্যার নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয় নিউক্লিয়েজের দ্বারা, প্রোটিন খণ্ডিত হয় প্রোটিয়েজের দ্বারা, আর কার্বোহাইড্রেট খণ্ডিত হয় অ্যামাইলেজের দ্বারা। ওকে, তো এখানে তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে নিউক্লিয়েজ। অ্যান্সার হচ্ছে নিউক্লিয়েজ। নেক্সট, ওকাজাকি খণ্ডকগুলোকে জুড়তে সাহায্য করে কোন উৎসেচক? আমরা পড়াশোনা করেছি না একটু আগেই, ডিএনএ রেপ্লিকেশনের সময় ল্যাগিং স্ট্র্যান্ডে যে সমস্ত খণ্ডকগুলো তৈরি হয় তাকে আমরা ওকাজাকি খণ্ডক বলি। এখন ওকাজাকি খণ্ডকগুলোকে তো পরস্পরের সঙ্গে যুক্ত করতে হবে, নাহলে তো ডিএনএ স্ট্র্যান্ড কমপ্লিটলি তৈরি হবে না। তো ওকাজাকি খণ্ডকগুলোকে পরস্পরের সঙ্গে যুক্ত করার জন্য যে উৎসেচক ব্যবহার করা হয়, দিস ইজ কল্ড ডিএনএ লাইগেজ। তাকে আমরা কি বলি? স্যার তাকে আমরা বলি ডিএনএ লাইগেজ। তাহলে কি জানলাম? ডিএনএ লাইগেজ এই উৎসেচকের দ্বারাই কিন্তু ওকাজাকি খণ্ডকগুলোকে পরস্পরের সঙ্গে কি করে দেওয়া হয়? যুক্ত করে দেওয়া হয়। ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 37 দাগের কোশ্চেন, ডিএনএ রেপ্লিকেশনে 3' to 5' এক্সোনিউক্লিয়েজ সক্রিয়তা কোন কাজে ব্যবহৃত হয়? স্যার হোয়াট ইজ এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি? এটাও কিন্তু একটু আগে আলোচনা করেছি আমরা। এক্সোনিউক্লিয়েজ অ্যাক্টিভিটি মানে যার দ্বারা ভুল নিউক্লিওটাইড, ডিএনএ রেপ্লিকেশনের সময় যদি কোনো ভুল নিউক্লিওটাইড ইন্ট্রোডিউস হয়ে যায়, তো ভুল নিউক্লিওটাইডগুলোকে বাদ দিয়ে সেখানে সঠিক নিউক্লিওটাইডগুলোকে রিপ্লেস করে দেওয়া হয়। এটা কে করে? ডিএনএ পলিমারেজ 1 করে। তো এই কনসেপ্টকে আমরা কি বলি? প্রুফ রিডিং বলি। প্রুফ রিড করা হয় না, এডিটিং করা হয়, অর্থাৎ ভুল থাকলে তাকে সংশোধন করা হয়। দিস ইজ কল্ড প্রুফ রিডিং অ্যাক্টিভিটি। একে আমরা প্রুফ রিডিং এবং ডিএনএ মেরামতি বলতে পারি। কি বলি একে আমরা? প্রুফ রিডিং ও ডিএনএ মেরামতি বলি। প্রুফ রিডিং এবং ডিএনএ মেরামতিতে দুটো উৎসেচক কাজ করে, একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 আর একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 2। ডিএনএ পলিমারেজ 2 মেরামতি করে, রিপেয়ার করে, আর ডিএনএ পলিমারেজ 1 প্রুফ রিড করে, ভুল থাকলে তাকে সংশোধন করে।
এই জন্য একে স্মার্ট এনজাইম বলা হয়। আর্টুর কর্নবার্গ বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, তাই ডিএনএ পলিমারেজ 1কে কর্নবার্গের উৎসেচকও বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 38 দাগের কোশ্চেন। ডিএনএর টেমপ্লেট তন্ত্রীর পোলারিটি কি? স্যার টেমপ্লেট তন্ত্রীর পোলারিটি কত হয়? 3' to 5', কারণ তার উপরে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয় কোন ডাইরেকশনে? 5' to 3'। তাহলে টেমপ্লেট কি হবে? অবশ্যই টেমপ্লেট হবে 3' to 5'। সো বি এর দাগেরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ডিএনএ অণুর যে নির্দিষ্ট একক অংশে প্রতিলিপিকরণ হয় তাকে আমরা কি বলি? মন দিয়ে শোনো, এখানে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ডিএনএর প্রতিলিপিকরণ হয় বা রেপ্লিকেশন হয় যে এককে তাকে আমরা বলি রেপ্লিকন। ট্রান্সক্রিপশন হয় মিউটেশন হয় যে এককে তাকে আমরা বলি মিউটন। রিকম্বিনেশন মানে পুনঃসংযুক্তি হয় যে এককে তাকে আমরা বলি রেকন। আর জিনের এককে বলা হয় সিস্ট্রন। তাহলে এখানে অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হচ্ছে ডিএনএ অণুর যে নির্দিষ্ট এককে প্রতিলিপিকরণ হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি রেপ্লিকন। কি বলি তাকে আমরা? রেপ্লিকন। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো এখানকার কোশ্চেনগুলো। নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের এই লেকচারের এই কন্টেন্টের শেষ স্লাইড। ঠিক আছে, আমরা এই কন্টেন্টে টোটাল 43টা কোশ্চেনকে কমপ্লিট করালাম। পরবর্তী কন্টেন্ট পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এর পর থেকে কমপ্লিট করাবো। ঠিক আছে, সেখানেও কিন্তু নিয়ার অ্যাবাউট 40-50টা কোশ্চেনকে আমি সলভ করিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরের ভিডিওটাতে। চলো এই ভিডিওর একদম আমরা শেষের দিকেই চলে এসেছি 40 দাগের কোশ্চেনে। 40 দাগের কোশ্চেন বলছে একটি তন্ত্রীতে ডিএনএ সংশ্লেষ বিচ্ছিন্নভাবে ঘটে। বাবু ডিএনএর কটি তন্ত্রী? দুটি তন্ত্রী। একটাকে লিডিং তন্ত্রী বলা হয়, একটাকে ল্যাগিং তন্ত্রী বলা হয়। এর মধ্যে লিডিং যেটা, সেই লিডিংয়ে কিন্তু সরাসরি হয়, মানে নিরবিচ্ছিন্নভাবে নতুন ডিএনএ তৈরি হয়। আর ল্যাগিংয়ে কিন্তু ওকাজাকি খণ্ডক তৈরি করার মাধ্যমে হয় বিপরীত দিক দিয়ে, এবং তাকে আমরা বলি বিচ্ছিন্ন ওকাজাকি খণ্ডক তৈরি করার মাধ্যমে নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়। তো এখন কোশ্চেন হচ্ছে যে কেন হয় এমনটা? তার কারণ কি না, তার কারণ ডিএনএ পলিমারেজ ডিএনএ অণুর কেবলমাত্র 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে পলিমারাইজেশন করে। এই জন্য কিন্তু বিপরীত দিক দিয়ে ল্যাগিং স্ট্র্যান্ডে ডিএনএ তৈরি হয় ওকাজাকি খণ্ডক তৈরি করার মাধ্যমে, আর এই জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পরিপূরক ডিএনএ তন্ত্রী ড্যাশ তন্ত্রীর পরিপূরকের সৃষ্টি হয় এবং ড্যাশ দিকে তৈরি হতে থাকে। বাবু পরিপূরক ডিএনএ তন্ত্রী মানে নতুন ডিএনএ তন্ত্রী। কার পরিপূরক হিসেবে কাজ করবে? মানে কার পরিপূরক হিসেবে কাজ করবে? মাতৃ। এবারে বলো নতুন যে ডিএনএটা তৈরি হচ্ছে মাতৃ স্ট্যান্ডের উপরে, তার ডাইরেকশন কত হবে? 5' to 3'। তাহলে নতুন ডিএনএ স্ট্র্যান্ডের উপর, মানে নতুন ডিএনএ স্ট্র্যান্ডের ডাইরেকশন হচ্ছে বা অভিমুখ হচ্ছে 5' to 3'। আর যে মাতৃ স্ট্যান্ডের উপরে তৈরি হচ্ছে মাতৃ স্ট্যান্ডের ডাইরেকশন হচ্ছে 3' to 5'। ওকে, তার অ্যান্সার কী হবে? মাতৃ স্ট্যান্ড যার উপরে তৈরি হচ্ছে এবং কোন ডাইরেকশনে তৈরি হচ্ছে? 5' to 3' ডাইরেকশনে। ওকে, তো মাতৃ ডিএনএ স্ট্র্যান্ড 5' to 3' ডাইরেকশন। সো এর দাগেরটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। ট্রান্সক্রিপশনে অংশগ্রহণকারী ডিএনএর কোডিং তন্ত্রীতে নাইট্রোজেন বেসের সজ্জাক্রম দিয়েছে দেখো তোমাকে 5' ATGAA TG3'। এক্ষেত্রে ট্রান্সক্রিপশনের পরে সৃষ্ট আরএনএতে নাইট্রোজেন বেসের সজ্জাক্রম কত হবে? বাবু ডিএনএ দুটো স্ট্র্যান্ড আমরা জানি ট্রান্সক্রিপশনের সময়, একটা হচ্ছে নন কোডিং, একটা হচ্ছে কোডিং। নন কোডিং কোনটা? টেমপ্লেট, মানে যার উপরে আরএনএটা তৈরি হচ্ছে। আর কোডিং কোনটা? তার উপরেরটা, যার ডাইরেকশন হচ্ছে 5' to 3', মানে যাকে দেখে আরএনএ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো যার ওপরে আরএনএ তৈরি হচ্ছে সেটা হচ্ছে টেমপ্লেট বা নন কোডিং, আর যাকে দেখে আরএনএ তৈরি হচ্ছে সেটা হচ্ছে নন টেমপ্লেট বা কোডিং। আমাকে এখানে কোডিং স্ট্র্যান্ডের ডাইরেকশন দিয়ে দিয়েছে 5' ATGAA TG3'। এটা কোডিং স্ট্র্যান্ডের ডাইরেকশন। আমার কোশ্চেন হচ্ছে এখন, যেই কোডিং স্ট্র্যান্ডের যা নিউক্লিওটাইড থাকবে, কোডিং মানে বুঝতে পেরেছো, তাকে দেখে আরএনএ তৈরি হবে। তো তাহলে আরএনএতেও কিন্তু সেই একই নিউক্লিওটাইড থাকবে, শুধু পার্থক্য কোথায় হবে? টির জায়গায় ইউ চলে আসবে, কারণ আমরা জানি ডিএনএতে যেখানে থাইমিন থাকে, আরএনএতে সেখানে ইউরাসিল থাকে। তাহলে কিন্তু সেম স্ট্রাকচারই আমরা দেখতে পাবো, শুধু টি এর জায়গায় কি আসবে? ইউ আসবে। তাহলে আমি এখানে এঁকে দিচ্ছি 5', আরএনএটা কত হবে? আরএনএতে নিউক্লিওটাইড কেমন থাকবে? 5' AUGAA UG3'। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। AUGAA UG3'। দেখো তোমার এখানে কোথায় আছে? দেখো AUGAA UG3'। এটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এর দাগেটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যে পদ্ধতির দ্বারা সদ্য প্রস্তুত আরএনএর ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে লাইগেজ উৎসেচকের দ্বারা কেবলমাত্র এক্সনগুলোকে জুড়ে দেওয়া হয় এবং মেসেঞ্জার আরএনএ তৈরি করা হয়, সেই পদ্ধতিকে কি বলে? দেখো এটা নিয়েও কিন্তু আমরা আগে আলোচনা করেছি, স্প্লাইসিং বলা হয় তাকে। যে পদ্ধতির দ্বারা আমরা কি করি না, আমরা ডিএনএর যে পার্টগুলো
কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেতকে বহন করে না, তাদেরকে আমরা কি বলি? ইন্ট্রন বলি। নতুন আরএনএ, যাকে আমরা HNRNA বলছি, হেটারোনিউক্লিয়ার আরএনএ বা হেটারোনিউক্লিয়ার আরএনএ বা HNRNA থেকে আমরা কি করি? ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিয়ে দিই, এক্সনগুলোকে পরস্পরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ধনের দ্বারা জুড়ে দিই। এই প্রসেসকে আমরা স্প্লাইসিং বলি। আর স্প্লাইসিংয়ের দ্বারাই কিন্তু আমরা HNRNA থেকে কী পাই? mRNA পাই, মেসেঞ্জার আরএনএ পাই। তাহলে এখানে অ্যান্সার কী হবে? স্যার এখানে অ্যান্সার হচ্ছে স্প্লাইসিং। ওকে, এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে এখানে স্প্লাইসিং। আশা করি বোঝা গেছে এখানকার যতগুলো কোশ্চেন ছিল। তো আজকে কিন্তু এটুকুই, আমরা এই ভিডিওতে কিন্তু এটুকুই ডিসকাস করলাম। নেক্সট ভিডিও, যেটা আমাদের বংশগতির আণবিক ভিত্তির সেকেন্ড পার্টে কিন্তু আমরা এই কোশ্চেনের পর থেকে, ঠিক আছে, 44 দাগের কোশ্চেন থেকে কিন্তু আমরা কমপ্লিট করছি। ঠিক আছে, তো নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে প্রত্যেকে। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট পার্টে।